মঞ্চে উপবিষ্ট বর্তমান আমাদের আইএসএফের যিনি পরিচালন শক্তির এক অন্যতম, যিনি সাংগঠনিক দায়িত্ব সুনিপুণভাবে সামলাচ্ছেন, আমাদের তমলুক লোকসভা কেন্দ্রের আইএসএফের অবজারভার আমার প্রিয় নাসির ভাই এবং উপস্থিত মঞ্চে উপবিষ্ট আইএসএফের তমলুক লোকসভার অন্তর্গত বিভিন্ন বিধানসভা থেকে আগত নেতৃবর্গ এবং আমার সম্মুখে উপস্থিত এই লোকসভা কেন্দ্রের উপস্থিত সকল কর্মী সমর্থককে আমার তরফ থেকে সংগ্রামী অভিনন্দন। একটা বিষয় পরিচয় পর্ব হওয়ার সময় বলছিলেন আমার প্রিয় নাসির ভাই যে আমাদের সবার প্রিয় আইএসএফের প্রতিষ্ঠাতা, এবং শুধু আইএসএফের প্রতিষ্ঠাতা বলবো না, সারা পশ্চিমবঙ্গে এমন একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই পশ্চিমবঙ্গে একদিন বিপ্লব আনবে, সেটা হলো আইএসএফ। সেই আইএসএফের প্রতিষ্ঠাতা আমার প্রিয় বড় ভাইজান এবং ছোট ভাইজান, যিনারা আমাকে এই দায়িত্ব, এই গুরু দায়িত্ব আমার উপর দিয়েছেন, তাদের সমস্ত সিদ্ধান্তকে আমি মাথা পেতে নিয়ে আমি আমার রাজনৈতিক কর্মজীবনের সূচনা এমন একটা কর্ম থেকে, এমন একটা স্থল থেকে করতে চাইছি যেটা আপনারা খুব ভালো করে একটু আগে বলছিলেন। নন্দীগ্রামের আমার ভাই, তিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নন্দীগ্রাম আন্দোলনের সৈনিক, অথচ সেই নন্দীগ্রাম মানুষের সঙ্গে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারণা করেছে তা মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের মানুষ 2021 সালে ভোটে বুঝিয়ে দিয়েছেন। একজন মুখ্যমন্ত্রী, রানিং মুখ্যমন্ত্রী, নন্দীগ্রাম সিঙ্গুরকে কেন্দ্র করে উঠে আসা একজন পরিবর্তনের কাণ্ডারি হিসাবে দাবি করা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, যিনি পরিষ্কার নিজের পছন্দ মতো সিট নন্দীগ্রাম থেকে দাঁড়িয়ে সেই জায়গা থেকে হেরে বাড়ি চলে গেছেন। এই প্রতারণা যে নন্দীগ্রাম মানুষের সঙ্গে হয়েছিল বা সারা পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে হয়েছিল, তার প্রতি মুহূর্তে উত্তর আমাদের একটু আগে বলছিলেন এক ভাই যে ব্যথাটা জয়েন্টে জয়েন্টে হচ্ছে, কারণ আমাদের ভাইজান প্রশ্ন করছেন পয়েন্টে পয়েন্টে। তো আমরা চাই যে এই রকম ধরনের একটা স্বচ্ছ রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষকে উপহার দিতে। আজকে দেখুন, বিজেপির যদি আমরা লিস্ট দেখি, প্রার্থী তালিকা লক্ষ্য করি, তাহলে 70% বিজেপির প্রার্থী তালিকায় যাদের নামে ক্রিমিনাল রেকর্ড আছে। এবং আপনি দায়িত্ব নিয়ে বলতে পারবেন যে বিজেপির প্রার্থী তালিকা রয়েছে, সেই তালিকায় 10 জন এমন ছিল না যে একসময় তৃণমূল করতো না। আবার তৃণমূলের প্রার্থী তালিকাটা একবার লক্ষ্য করে দেখুন তো, যে 10 জন এমন ছিল যারা কখন কোন টিমে থাকে এদের নিজেরও ঠিক নেই। অর্থাৎ আপনি যে মনে করছেন যে তৃণমূল আপনার মসিহা, যদি আপনি মনে করেন, তাহলে এটা মারাত্মক ভুল। কোথায়? আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে হুগলির একটা কেন্দ্রে দেখছিলাম 2 জন অভিনেত্রীকে দাঁড় করিয়েছেন। এরা কখন কোন দলে যায়, কোন দলে আসে, অর্জুন শীল, মুকুল রায়কে দেখে শিখুন, যিনি 10 দিন আগে বিজেপির রানাঘাটের এমএলএ ছিল। 10 দিন পর তৃণমূল জয়েন করার পর রানাঘাটে তৃণমূলের এমপি সিটের প্রার্থী। দায়িত্ব নিয়ে বলুন তো, কে তৃণমূল আর কে বিজেপি? আপনি পার্থক্য করতে পারবেন? পারবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে এই তমলুকের মাটিতে মানুষকে, ওই রাজ্জাক ভাই বলছিলেন যে লড়াই হবে, খেলা জনগণকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে, চাকরি প্রার্থীদেরকে নিয়ে, সাধারণ মানুষের অধিকারকে নিয়ে,
মমতা বন্দ্যোপাধ্যায় শুধু খেলা করেছেন, আমরা লড়াই করব, অধিকার আদায় করব। আমার পরিচয় দিয়ে এবার দুটো কথা আমি বলি। আমার বাড়ি আপনারা জানেন, বা অনেকেই হয়তো জানেন না, বা অনেকে এতক্ষণ পর্যন্ত হয়তো জেনে গেছেন যে আমার বাড়ি মুর্শিদাবাদ বহরমপুর। প্রশ্ন আসবে যে আমি মুর্শিদাবাদ বহরমপুর থেকে তমলুক আসনে কেন? এই প্রশ্নের উত্তরে যদি আমি একটু যেতে যাই তাহলে বলবো যে আমি উঠে এসেছি কোথা থেকে? উঠে এসেছি কিন্তু ধর্মতলার 42 ডিগ্রি তাপমাত্রার ফুটপাত থেকে। আমার পরিচয়, আমি একজন পশ্চিমবঙ্গের বেকার যুব সমাজের প্রতিনিধি। আমি পশ্চিমবঙ্গের বেকার যুব সমাজের প্রতিনিধিত্ব করতে এসেছি। তমলুকবাসীর কাছে আমার আবেদন, এবং আমাদের যারা নেতৃত্ব রয়েছে প্রত্যেকের কাছে আবেদন, যে আপনারা আমাদের পাশে থাকবেন, আইএসএফের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন, ভাইজানের পাশে থাকবেন। আমরা চাই এই তমলুক আসনকে দৃষ্টান্তমূলক আসন তৈরি করতে। জুন মাসে তার প্রমাণ তমলুকবাসী আমাদেরকে দেবে। আমরা এই আশা, এই বিশ্বাস রাখি। যখন 2014 সালে 2011 সালে প্লট পরিবর্তন হলো রাজনৈতিক, মমতা বন্দ্যোপাধ্যায় আসলেন। আসার পর পরীক্ষা, মানে যুব সমাজের যে পরীক্ষা হতো না একটা টাইপে, পরীক্ষা দিয়ে স্কুল মাস্টার হতো, স্কুলের ক্লার্ক হতো, পঞ্চায়েতের সেক্রেটারি হতো, এক্সিকিউটিভ অফিসার হতো, এই যে পরীক্ষাগুলো হতো, সেই পরীক্ষাগুলো একসময় এরা বন্ধ করে দিল। বন্ধ করার পর যখন মানুষের মধ্যে ক্ষুধা জন্ম নিল, যে চাকরি হচ্ছে না, চাকরি পাচ্ছি না, পেটের জ্বালা তৈরি হচ্ছে, তখন এই মানুষগুলাকে 4 বছর পর বললো একটা পরীক্ষা নেব। যখন পরীক্ষা নেওয়ার কথা বলল, তখন মানুষ ভাবলো, এবং তৃণমূল একটা স্ট্রাকচারাল দুর্নীতি করতে চেয়েছিল, যে মানুষকে আগে এটা ঢুকিয়ে দাও যে এই রাজ্যে কর্মসংস্থান নেই। যখন কর্মসংস্থানের অভাব হবে, তখন মানুষ নিজের গ্যাটের টাকা খরচ করে চাকরি পাওয়ার আশায় দুর্নীতির শিকার হতে বাধ্য হবে। এক সময় আপনারা লক্ষ্য করেছেন যে 2014 সালে আমরা যখন রাস্তায় নেমেছিলাম যে এই দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে, এবং দুর্নীতির কারণে লক্ষ লক্ষ যুব সমাজ আজকে বেকার। কারা রাজনীতি, মানে কারা চাকরি করছে? যাদের নাম যদি বলি, মিষ্টি মুখার্জি চাকরি করছে। মিষ্টি মুখার্জি কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজি। চাকরি কে করছে? অমিত মণ্ডল। অমিত মণ্ডলকে ডায়মন্ড হারবারের গ্রুপ সি চাকরি করছে, ডায়মন্ড হারবারের ব্লক প্রেসিডেন্ট অফ তৃণমূল, যিনি ভাইপোর খুব কাছের লোক। ভাবতে পেরেছেন কোন লেভেলে দুর্নীতি হয়েছে? যার জন্যে সারা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা এক সময় চেয়েছিলাম এই পশ্চিমবঙ্গের মানুষকে এক করতে। এক করার পর আমরা লড়াই শুরু করেছিলাম ধর্মতলার মাটি থেকে, যে মাটি থেকে আপনাদের মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে, মাতঙ্গিনীর বীর মাতঙ্গিনীর হাজরা মূর্তি, সেই মূর্তির পাদদেশে আমরা শুরু করেছিলাম প্রথম আন্দোলন। তারপর অনেকটা জল যমুনা দিয়ে, গঙ্গা দিয়ে গড়িয়েছে। দেখেছেন রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে বড় বড় আমলারা পর্যন্ত দুর্নীতির দায়ে তারা জেলে। কিন্তু দিনের শেষে সব থেকে বেশি বঞ্চিত হয়েছি কিন্তু আমরা। কেন? যদি বলেন কেন, তার কারণ হলো, আমার তমলুকে আসার কারণ এখানে লুকিয়ে আছে। কারণ এখানে একজন বিচারপতি প্রার্থী রয়েছেন বিজেপির। তিনি একসময় এই আমাদের করা মামলার ভিত্তিতে, মানে আমরা যে ডকুমেন্টসগুলা কোর্টে উকিলদের মাধ্যমে প্রোভাইড করেছিলাম, দিয়েছিলাম, সেই ডকুমেন্টসের ভিত্তিতে উনি সিবিআই অর্ডার করেছিলেন। আপনারা জানেন মানুষ থেকে রাতারাতি ভগবান হয়ে গেলেন, কিন্তু ভগবান শয়তান হতে বেশি সময় লাগেনি, আমরা দেখেছি। তারপরেই লক্ষ্য করলাম তিনি বিচারকের মতো আসন ছেড়ে দিয়ে রাজনীতির প্ল্যাটফর্মে আসলেন। রাজনীতি করা একজন ব্যক্তির গণতান্ত্রিক অধিকার, উনি করতেই পারেন। কিন্তু প্রশ্ন হলো, আপনি আমাদেরকে যে রাস্তায় বসিয়ে রেখেছিলেন, আপনি একসময় বলেছিলেন যে শুধুমাত্র মামলা করে চাকরি হয় না, শুধুমাত্র মামলা করে লড়াই হয় না, রাস্তায় নামতে হয়।
আমরা আপনার কথা মতো রাস্তায় নেমেছিলাম, কিন্তু আপনি আমাদেরকে রাস্তা থেকে রাস্তায় ফেলে আপনি চলে গেলেন কোথায়? মসনদে বসার লোভে। আমরা কিন্তু সেই রাস্তাতেই বসে আছি এখন। তাহলে আমাদের যে কর্মসংস্থান, জীবন জীবিকার লড়াই, সেই লড়াইটাকে অসম্পূর্ণ রেখে আপনি আপনার স্বার্থ চরিতার্থ করার জন্য আপনি চলে গেলেন, আর আমাদেরকে ভাসিয়ে রেখে গেলেন কোথায়? ধর্মতলার 42 ডিগ্রি তাপমাত্রায় তপ্ত রৌদ্রে, যেখানে আমরা এখনও বসে আছি। তাহলে সেই জায়গা থেকে উনাকে আমার প্রশ্ন করার আছে এখানে, যে আপনি আমাদেরকে লড়াই শিখিয়ে লড়াইকে অসমাপ্ত করে ভীরু কাপুরুষের মতো পালিয়েছেন। আমি প্রশ্ন করব উনাকে, বিচারপতিকে, এই কেন্দ্রে রয়েছে কে? এই কেন্দ্রে রয়েছে একজন চাকরি চোর। আমি প্রতিদিন দেবাংশুকে বলবো যে দেবাংশু একটা চাকরি চোর। কেন চাকরি চোর? কেন চাকরি চোর? একটা কথা বলুন, যে চুরি করে আর যে চুরিকে সমর্থন করে, দুটোই চোর, দুটোই চোর। তাহলে প্রতিদিন পার্থ চ্যাটার্জি, মানিক, তারপরে ভট্টাচার্য, তারপরে সুবীরেশ ভট্টাচার্য, এদেরকে যে প্রতিদিন মিডিয়া চ্যানেলে বসে ডিফেন্ড করে, যে প্রতিদিন মিডিয়া চ্যানেলে বসে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে, সে নিজেও চোর। আমি মনে করি, পশ্চিমবঙ্গের যুব সমাজ মনে করে সে নিজেও চোর। চোরকে চোর বলার জন্য তমলুকে আমি এসেছি। আরও একটা কথা বলি, যে একটা তালপাতা সেপাই দেখেছেন তো, তালপাতা সেপাই? তো আপনারা, আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে বলছি যে যতগুলা লড়াই আমরা রাস্তায় লড়েছি, এই নিয়োগ দুর্নীতি নিয়ে রাস্তায় লড়েছি, চাকরি প্রার্থীরা রাস্তায় লড়েছে, সেই লড়াইয়ের সায়ন ব্যানার্জিকে আজ এই মঞ্চ থেকে পরিষ্কার বলতে চাইছি, একটা ভিডিও ফুটেজ দেখান যে আপনি এই আমাদের চাকরি প্রার্থীদের সঙ্গে লাইনে হেঁটেছেন। একটা ভিডিও ফুটেজ দেখান। আমি আপনাকে আমার প্রোফাইল থেকে 100 ভিডিও ফুটেজ দেখাবো যেখানে আমি রাস্তায় হেঁটেছি, লড়াই করেছি 14 সাল থেকে, আমি দেখাবো। আপনাকে আরও একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি সিপিএমের নির্বাচিত আইনজীবী হিসাবে প্রার্থী পেয়েছেন, আপনি একটা দৃষ্টান্তমূলক অর্ডার কপি দেখান, যে অর্ডার কপিতে সিবিআই হয়েছে আপনার করা মামলায়। আপনি যদি দেখাতে পারেন, আমি তমলুক থেকে বেরিয়ে চলে যাব বহরমপুরে, আমি আমার বাড়িতে চলে যাব, রাজনীতি ছেড়ে দেব, রাজনীতির প্ল্যাটফর্ম ছেড়ে দেব। আপনি দেখাতে পারবেন না, সেটা আপনিও জানেন। তাই এই চিত্র যে তমলুকে তৈরি করার চেষ্টা করেছে, সেই ন্যারেশনটাকে ভাঙতে আমার মতো একজন মানুষের দরকার ছিল বলে আমি মনে করেছি, এবং ভাইজানরা সেইটা মনে করেছে বলে ভাইজানরা আমাকে নির্বাচিত করেছে এই কেন্দ্রে, যার জন্যে লড়াইটা চোখে চোখ রেখে করব। খেলা জনগণের সঙ্গে ওরা করেছে, আমরা সেই খেলা আর খেলতে দেব না তমলুকের মাটিতে। আমরা তমলুক থেকে সারা পশ্চিমবঙ্গে বার্তা দেব যে আর জনগণের সঙ্গে খেলা নয়, এবার লড়াই হবে, অধিকারের লড়াই হবে, নিজের মর্যাদা রক্ষার লড়াই হবে। যার কারণে আমি পরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে করব। আজকে মূলত শুধুমাত্র একটা পরিচয় পর্ব ছিল। নাসির ভাই, আমি অনেক সময় নিয়ে ফেললাম। আমি রাজনৈতিক বক্তৃতা বলেন বা রাজনৈতিক প্ল্যাটফর্মে আজ আমার প্রথম, তাই আমার বলার মধ্যে অনেক কিছু ত্রুটি থাকতে পারে। অনেক জ্ঞানী মানুষ আমাদের এই শ্রোতার আসনে যারা আছেন, আমাদের ব্লক নেতৃত্ব, রাজনীতিভাবে আমি মনে করি আমি আপনাদের প্রত্যেকের কাছে শিখতে এসেছি। একদম বলছি, গ্রাউন্ড জিরো থেকে পলিটিক্সটা করতে চাইছি, মানুষের অধিকার পেটের লড়াই থেকে আন্দোলনটা শুরু করতে চাইছি তমলুকের মাটিতে। তাই আপনারা আমার পাশে থাকবেন। আমি আজ থেকে দায়িত্ব নিয়ে বলছি, আসার পথে নাসির ভাইকে বলছিলাম, আমি তমলুকের একজন মানুষ। আমি কাল থেকে, আমি সমস্ত আলোচনা পরে করব, আমি তমলুকে কাল বা পরশু একটা নির্দিষ্ট সময় থেকে আমি তমলুকে যেদিন পা রাখবো রাজনৈতিক প্রচারে, সেদিন থেকে দায়িত্ব নিয়ে বলছি, আমি আর কলকাতা বা বাড়ি ফিরে যাব না। আমি সেদিন থেকে তমলুকের মানুষ, এবং তমলুকবাসীর হয়ে যে লড়াইটা করতে এসেছি, চোখে চোখ রেখে এই চাকরি চোর, এই বিচারপতির নামে ধাপ্পা, এই আইনজীবীর নামে তালপাতা সেপাই, এদের বিরুদ্ধে লড়াইটা মানুষ করবে।
আমরা করব, আইএসএফ করবে, ভাইজান করবে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তাই পরবর্তীতে আরও আলোচনা আমরা আসব। জাস্ট আজ এই পর্যন্তই। পরবর্তীতে নাসির ভাই আরও শিডিউল যেগুলো আছে তার মধ্যে হবে, আলোচনা আমরা করব সবিস্তারে, কোথায় কি ব্লকের কাজ বাকি আছে, কোথায় যেতে হবে, কি করতে হবে, সেসব বিষয় আমরা করব। আর একটা বিষয় আমার খুব মনে হচ্ছিল যে প্রত্যেকটা কেন্দ্রের একটা নিজস্ব চয়েস থাকে, প্রার্থী চয়েস থাকে, একটা নিজস্ব প্রার্থী চয়েস থাকে, যে যখন সিলেকশন করে আপনারা এখান থেকে হয়তো পাঠাচ্ছেন যে এই প্রার্থী হলে ভালো হয় বা এই প্রার্থী হলে ভালো হয়, এই বিষয়টা আপনাদের কাছে অনেকের খারাপও লাগতে পারে যে একজন মুর্শিদাবাদ থেকে ভাইজান পাঠিয়েছে। এটা শুধুমাত্র যদি বলি আমি না তমলুকের লড়াই, তাহলে আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। এ লড়াই শুধু তমলুকের নয়, এ লড়াইটা সারা বাংলার, এ লড়াইটা যোগ্য বঞ্চিত মানুষের লড়াই। যারা অধিকার পায়নি, ভাতা দিয়ে যাদেরকে ভুলিয়ে রাখা হয়েছে, তাদের অধিকার আদায়ের লড়াই। এই লড়াই সারা পশ্চিমবঙ্গের বুকে ছড়িয়ে দেওয়ার জন্যে ভাইজানরা অক্লান্ত পরিশ্রম করছে। আমরা শুধুমাত্র তাদের একজন সৈনিক, আর সৈনিক হিসাবেই ভবিষ্যতে কাজ করব। আপনাদেরকে সঙ্গে নিয়ে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সবাই প্রার্থনা করবেন। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ।